অব্র পা যেন আটকে রয়েছে, চলছেই না। ধীরে ধীরে পা টেনে টেনে হাঁটলো, অন্যমনস্কভাবে পাঁচিল টপকালো। দেওয়ালের উপর পুঁতে রাখা ছোট ছোট পেরেকে হাতের কবজি ছিঁড়ে গেল। অথচ ব্যথা লাগছে না, লাগছেই না। নাকি অনুভূতিটা মৃত এখন? শরীর কেমন কাঁপছে। বিয়েটা নিয়ে কত স্বপ্ন দেখছে, আরিশাকে বউরূপে কল্পনা করেছে বহুবার। সব স্বপ্ন আজ একটা বিষয়ের কাছে মিথ্যে হলো, ধ্বংস করলো তার সব আশা ভরসা। অব্র গাড়িতে বসে গ্লাস টেনে দিল জানালার। স্টার্ট দেওয়ার আগে একবার বারান্দার দিকে চাইলো। তাদের প্রণয়ের সময় প্রায়ই তো আরিশা দাঁড়িয়ে থাকতো ওখানেই। তারপর অব্র আসতো দূর থেকে দুজনকে দেখতো, আর কান ধরে ধরে থাকতো ফোন। সে এক মনোরম অনুভূতি। সময়গুলো কতই না সুন্দর ছিল, যেন এখনো রোগের প্রজাপতি হয়ে পাখা মেলে উঠছে। অব্র চোখ ফেটে অশ্রু গড়ায়, ক্লিন শেভ করা গাল চুপচুপে হয় বিচ্ছেদের যন্ত্রণায়। ড্রাইভ করে কিছু দূর এসে গাড়ি থামালো অব্র। আরিশাদের বাড়িটা দেখা যাচ্ছে এখনো, বারান্দাটাও স্পষ্ট। নিশুতি রাতে ঝিকঝিক পোকার ডাক এড়িয়ে অব্র স্টিয়ারিংয়ের মাথা গুঁজে কেঁদে ফেলল। সেদিন কেন গাড়ির নিচে চাপা পড়লো না? কেন বেঁচে গেল? কেন ভাই তুলে আনলো তাকে? তাহলে তো আশা দেখতো না কোনো দিন। মরে গেলে কাউকে ভালোবাসতো না। এই জন্য, শুধুমাত্র এই জন্যই প্রথমে প্রথমে আরিশাকে কিচ্ছু জানায়নি ওর কাজের ব্যাপারে। বলতেও চায়নি যে ওর মিথ্যে পরিচয়। ও একজন নামকরা বিজনেসম্যানের ভাই। সে এসে নিজের দৌলতে আরিশাকে পেতে। আরিশা যেন ওকে ভালোবাসে, শুধু ওকে দেখে কাছে টানুক। কি আছে কি নেই সেসব দেখে নয়। আরিশা তো তাই করছিল। একবার জানতেও চাইনি অব্র কী কাজ করে। জিজ্ঞেস করেনি তোমার বাবা কে করেন। মেয়েটি এসব গুলেই অব্র মুগ্ধ হয়ে মনের সাথে প্রাণ গচ্ছিত রাখে, যেন আরিশা চাইলেও বের করে দেওয়া যায়। তারপর একদিন আরিশা পত্রিকায় ওর ছবি দেখে জানলো রুদ্র ওর ভাই, আর 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 সি ইন্ডাস্ট্রির ও ম্যানেজিং ডিরেক্টরি। না হলে সে তো ঘুণক্ষরে বলেনি, বলতেও না। অথচ আজ আজ সেই তার ভালোবাসার তাসের ঘর গুড়িয়ে গেল, চুরমার হয়ে গেল সব চুরমার। বাঁচতে ইচ্ছে করছে না, একদম না। আচ্ছা, এখন যদি আমি আত্মহত্যা করি তাহলে কি পাপ হবে? খুব পাপ। এত কষ্ট দেখেও আল্লাহ ক্ষমা করবে না। সে কি বুঝবে না মরার আগে অমরের বুকে কি অসহ্য যন্ত্রণা ছিল? তিনি তো অন্তর্যামী, নিশ্চয়ই সব বুঝবেন সব। অমর মুখ শক্ত করলো, হুট করে একটা কঠিন সিদ্ধান্ত নিল। ভোর হলে বিয়ে ভাঙার খবর শোনার পূর্বে তার মৃত্যুর খবর পৌঁছাক আরিশার নিকট। ঘড়ির কাঁটায় 4টা ছুঁই ছুঁই। শীতকালের ভোর শুরু হয় তাড়াতাড়ি। হয়তো আর কিছুক্ষণ বাদে ফরজের আজান পড়বে। অব্র ঠায় বসে গাড়িতে, টানপোড়েনে দগ্ধ হয়ে মরতে মন চাইলেও কিছু কারণে পারছে না। বলা চলে পেরে উঠছে না। ঠিক যখন মন শক্ত করে সিদ্ধান্ত নিল আত্মহননের, সেই সময় শেষবারের মতো আয়েশার বারান্দার দিক তাকালো একবার। ওখানে যেন চোখ আটকে রইল। অদূর থেকে স্পষ্ট দেখলো বারান্দায় লালচে অমনয় দাঁড়িয়ে। অব্র মনে হলো হয়তো আরিশা। আরিশার কোমল মুখটা মনে করতেই গত হওয়া কষ্টটা যেন ফিরে এলো আবার। পর মুহূর্তে আরেকজনের কথা মাথায় এলো। অব্র থেমে গেল। মহাপাপী হওয়ার কথা সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলল। সেই লোকটি হচ্ছে রুদ্র। রুদ্র কথা মনে পড়লে অব্র সব কষ্ট গিলে নেয়। আজ 20টা বছর ধরে রুদ্রর সাথে তার সম্পর্ক, না হোক রক্তের, মনের টান কি কোনো অংশে কম? যে রুদ্র তাকে রাস্তা থেকে তুলে এনে স্থান দিল বুকে, পরিচয় দিল ভাইয়ের, কি করে একটা মেয়ের শোকে ভুলে বসলো সেসব? ছি! এই মুহূর্তের জন্য এত স্বার্থপর হয়ে পারলি অব্র? বাবার মতো ভাইয়ের কথা ভাববি না? আজ তুই বলে রুদ্র ঠিক কতটা কষ্ট পেত তুই জানিস না। সে যে এক মুহূর্তের জন্য ভাবে না তুই পর, মাথায় তুলে রাখে তোকে। আর তুই কি না অমানুষ, তুই অকৃতজ্ঞ। অব্র নিজেকে ধিক্কার জানাই। ওই মানুষটার কতটা সে আছে অব্র জানে। রুদ্র তার নিজের ভাই না হলেও ছোট ভাইয়ের মতোই আগলে রেখেছে তাকে। অসুখ হলে সারাটা রাত মাথার কাছে বসে থেকেছে শৈশবে। কত বছর ছিল অব্রর? 6-এর মন হয়তো। রুদ্র তখন 10-এর কোঠায়। রুদ্রকে কোমল কখনো দেখেনি। দেখেছে গম্ভীর গুমোট একজন মানুষ, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও সীমা ছাড়ায়। কিন্তু এই গম্ভীরতা আঁকড়ে ভালোবাসা
টুকু অব্র বোঝে মাথার স্থান দেয় সে রুদ্রকে। ঘুণাক্ষরও কোনোদিন গলা উঁচে কথা বলেনি, আর না চোখের দিক চেয়ে জবাব দিয়েছে। দেবেই বা কেন? মানুষটা তার কাছে ফেরেশতা তুল্য। হোক রাগী মেজাজে কি আসে যায়, মনের টান সম্পর্কের টান তো কারণ দেখে হয় না। অব্র চোখ মুছল। তার পৃথিবীতে আয়েশার মতো স্বার্থপরের কোনো দরকার নেই। রুদ্র তো রইল, সারা জীবন থাকবেও, ওকে আগলে ধরে বাঁচবে অব্র। রুদ্র ছাড়ি ধমক লাল চোখেও সঙ্গী হবে। সেই রাগী চেহারা অন্তরস্থলে ভালোবাসাটুকু হবে ওর শক্তি। কেন মরবে তাহলে? প্রেম ভালোবাসা ব্যর্থ হলে বুঝি মরতে হয়? এতটাও কাপুরুষ হয়েও যায়নি ও। অব্র গাড়ি স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে। মনের খসখসানি আর অপরাধবোধে ভোগেই আরিশাকে সত্যি জানাতে চেয়েছিল। কোথাও একটা ক্ষীণ আশা ছিল আরিশার মুখ ফেরাবে না। ও তো ভালোবাসে তাই না? কিন্তু সব ভুল প্রমাণ হলো এক ধাক্কায়। 3টে বছর যাকে উজাড় করে ভালোবাসলো সে কি সহজে হাত ছেড়ে দিল? অথচ যে মানুষটাকে কখনো ভয়ে মুখ ফেটে জানাতেও পারেনি, ভাই আমি তোমায় ভালোবাসি, সে ওর হাত শক্ত করে আগলে রেখেছে, এখনও রাখছে। একেই বলে ভালোবাসা। অব্রগাড়ি অদৃশ্য হতে আয়েশা বারান্দা ছেড়ে ঘরে এলো। ওয়াশরুমে ঢুকে ফুপিয়ে কাঁদলো। কান্নার মাথার শব্দ বেড়ে আসতে আয়েশা পানির ট্যাপ ছেড়ে দেয়, যাতে কোনোভাবে কারো কান অবধি না পৌঁছায় এই হাহাকার। তীব্র অভিমানে আয়েশার বুক ভারী হয়ে আসছে। অব্র বলে যাওয়া কথাগুলো কানে বাজছে, এক একটা যেন বিষবাণ ছুটে এসে খণ্ড বিখণ্ড করে দিল তার হৃদয়টা। এতদিনে ও চিনল অব্র? এতটা স্বার্থপর লোভী ভাবলো? এক ঝটকায় বলে ফেলো বিয়ে ভেঙে দাও। চালচলহীন ছেলের সাথে থাকতে চাইবে না তুমি? কথাগুলো যত ভাবছে আয়েশার কান্নার বেগ তত বাড়ছে। অব্র তাকে লোভী ভাবে ভাবছে? আয়েশার কাছে অর্থ বৃত্তি পরিচয় আসল, আর এতগুলো দিন যে ভালোবাসলো সেটা কিচ্ছু না। অব্র কথা শুনে প্রথমে খুব রাগ ওঠে। এরকম একটা শক্তি কেন আড়াল করলো ও? করেছে যখন বললেই বা এলো কেন? পরীক্ষা দিচ্ছিল ভালোবাসার। আসলে আয়েশা অর্থ সন্ধানী কিনা? হায়! আয়েশার কান্নার মধ্যে হাসলো। এই তাহলে অব্রর বিশ্বাস? ভালোবাসতে সবাই পারে, বিশ্বাস করে কজন? নাকি ভুল আসলে তারই? সেই পারেনি অব্র বিশ্বাস অর্জন করতে। পারলে নিশ্চয়ই অব্র বিশ্বাস করতো, কিন্তু অবিশ্বাসের মতো কিচ্ছু করেছে কি? অব্র বলো কথা কখনো অমান্য করেছে কি? নাকি অব্র থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষকে মনে ঠাঁই দিয়েছে? আর না অব্র প্রতিপত্তির কথা জানতে পেরেও ইনিয়ে বিনিয়ে টাকা চেয়েছে। কেন তাহলে অব্র বিশ্বাস করবে না? কেন? আয়েশা বসেই পড়ল ভেজা ভেজায়। অব্র শেষ যখন বলল আমার ভালোবাসা মিথ্যে ছিল না আরও, আয়েশা বুক ফেটে কান্না পাচ্ছিল। পারতো ঘুরে একবার ওকে জড়িয়ে ধরেনি। অভিমান হয়েছিল। অব্র ওরকম একটা কথা বলার ক্ষুব্ধ হয়েছিল কোমল মন। বলবে কেন অব্র এসব? তার ভালোবাসা মিথ্যে নয়। তবে কি আমার ভালোবাসা মিথ্যে, নাটক, সাজানো? বিয়ের আগের রাতে আমাকে কাঁদানোর শাস্তি তুমি পাবে অব্র। এই যে এতক্ষণ ধরে কাঁদছি তার জন্য এই কঠিন মশল গুনবে দেখো, না হলে আমার নামও কিন্তু আরিশা থাকবে না। অব্র কাক ভরে বাড়ি ফিরল। সবাই তখনও ঘুমে। সেই ফাঁকে নিজের রুমে গেল ও। কোনো রকম মুখে চোখে পানি ছিটিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। পরনের শার্টটাও পাল্টালো না, আর না পায়ের বুট জোড়া খুলল। ক্লান্তির চোখ বুজে আসছে, ওভাবে তলিয়ে গেল ঘুমে। দরজা লাগাতার কেউ টোকা দিচ্ছে, হাত জিরোচ্ছে না অজ্ঞাত ব্যক্তির। এ তো ধাক্কানোর কি আছে? ঘুমের মধ্যে অব্র তীরে বিরক্ত। সারা রাত না ঘুমানোর ফল হিসাবে চোখ খুলতে পারছে না। ওদের শব্দটা থামার নাম নেই, উল্টে যেন বাড়ছে। অব্র ঘুমের মাঝে বিড়বিড় করলো, আরে বাবা থাম, বেঁচে আছি, মরে যায়নি। কিন্তু সে ব্যক্তির কান অবধি পৌঁছালো না। শেষমেশ অব্র দাঁত মুখ খেঁচে উঠে বসলো। আচ্ছা জ্বালাতো। হঠাৎ দেওয়াল ঘড়িতে চোখ গেলেই চোখ বড় বড় হয়ে এলো। 1টা বাজে? মানে দুপুরে 1টা? অব্র মাথায় ঘুরে এলো, এতক্ষণ ঘুমিয়েছে, তাও রুদ্র ভাই হয়ে। রুদ্র জানলে কেটে কুচি কুচি করবে। সে ভীষণ পাঁচজোয়াল। 8টার মধ্যে ঘুম থেকে ওঠেই তার অভ্যাস, যে অভ্যাসে এতদিন তটস্থ ছিল অব্র। পরবর্তী গত রাতের কথা মনে পড়ল। অব্র এবার বুক কাঁপছে রীতিমতো। ঠক ঠক শব্দ হাতে থাকা দরজার দিকে তাকালো। এ তো বেলা হয়েছে, নিশ্চয়ই বিয়ে ভাঙার কথা জানাজানি হয়েছে দুবারিতে। আনিশা তার সিদ্ধান্ত বলে পাঠিয়েছে এবারে।
এখন কি হবে? কি করে রুদ্রের সাথে চোখ মেলাবে? রুদ্র যদি জানতে পারে ভাঙলো তাহলে আর রক্ষে নেই। খুব কষ্ট পাবে রুদ্র। হয়তো রাগ করে কোনোদিন কথাই বলবে না, এটা মনে করি অব্র গলা আটকে এলো শ্বাসকষ্টে। ছোটবেলায় একবার রুদ্র রাগ করে গোটা একদিন কথা বলে নেই, তাতে অব্র প্রাণ যায় যায় অবস্থা। তার অপরাধ ছিল রুদ্র কথা অমান্য করে সে বৃষ্টির দিন ছাদে গিয়েছে। এমনিতে কয়েকদিনের বৃষ্টিতে ছাদটা স্যাঁতস্যাঁতে আর শ্যাওলা পড়া ছিল। অব্র পিছলে পড়ে গিয়ে পা মচকেছিল। আর তাতেই রুদ্রর রাগ। শেষে কত কেঁদে কেটে মাপ চেয়ে রুদ্রর রাগ নামিয়েছিল, তা মনে করলেই আজ ভয় লাগছে। এখন তো বড় হয়েছে, আগের রুদ্র আর এখনের এই রুদ্রর সাথে আকাশ পাতাল তফাৎ। কি করবে অব্র? কি করে মানাবে? অব্র রাগে দুঃখে কপাল চাপড়ালো। সব দোষ তোর। কেন সমস্ত সত্যি সম্পর্কে যাওয়ার আগেই আয়শাকে বললি না? আজ তবে দুকুলে হারাতি না? অব্র কম্পমান পায়ে হেঁটে গিয়ে দরজা খুলল। ও পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রকে দেখে ভয় দেখে জাপটে ধরে কোলাকুলি করলো তার সাথে। এক্ষুনি ভাই একটা চড় মারবে বোধ হয়। রক্তলাল চোখ দুটো দিয়ে বলবে, এ তো ভালোবাসার পরও মানুষকে বলে বেড়াস তুই এতিম, তোর কেউ নেই। আর তারপর উচ্চারণ করবে সব থেকে নির্মম কথাটি, বিয়ে ভেঙে দিয়েছি আরিশা, আর আজ থেকে আমিও তোর কেউ না। অব্র মনে মনে দুঃখে কষ্টে গড়াগড়ি খেলো মাটিতে, কিন্তু রুদ্র এমন কিছুই বলল না। উল্টো তার অপাদমস্তক বিস্ময় দিকে দিয়ে দেখলো, ভুরুকুচকে বলল, তোর চেহারা এই অবস্থা কেন? অব্র তোতলাচ্ছে, স্পষ্ট কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। জিভে কি বিপদ! ঘুম হয়নি এদিকে ধরে দরজা ধাক্কাচ্ছে, খুলছিলি না কেন? রুদ্রর ঠান্ডা স্বর। অব্র মস্তিষ্ক বলছে এই শীতলতা ভালো নয়, এ ঝড়ের পূর্বাভাস। সময় দিয়ে জবাব দিল, শেষ রাতে ঘুমিয়েছি তাই শুনতে পাইনি। রুদ্র ভাবল অব্র হয়তো রাত জেগে ফোনে কথা বলেছে আরিশার সাথে, তাই আর ঘাটল না। বলল, আমি ভাবলাম শরীর খারাপ। এ তো বেলা অব্দি তো ঘুমাস না তুই। মাঝখানে অনেকেই ডেকে গেছে, তুই খুলছিলি না, তাই আমি এলাম। অব্র মাথা দোলালো, সে সব বুঝেছে। কিন্তু ভাই এখনো বিয়ের ব্যাপারে কিছু বলছে না কেন? রুদ্র বলল, বিয়ের পর এত বেলা অবধি ঘুমালে চলবে? ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করলি না। এখন অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে এসেছে, বিকেলের মধ্যে রওনা হতে হবে। ক্লাবটা এখান থেকে বেশ দূর। অব্র ভ্যাবাচেকা খেয়ে গেল। অবাকও হলো, তবে কি বিয়ে ভাঙেনি, নাকি এ বাড়ি এখনো খবরটা পৌঁছায়নি? রুদ্র যেতে দিলেই অব্র তড়িঘড়ি করে ডাকলো, বাবা ভাই। রুদ্র থামলো, কিছু বলবে? ভাই বিয়েটা কি হচ্ছে? প্রশ্নটা মুখ ফসকে বেরিয়ে গেল অব্রর। হুঁশ ফিরলেও ফেরত নেওয়ার উপায় নেই। রুদ্র অবাক কণ্ঠে বলল, মানে বিয়ে হবে না কেন? অব্র জিভ দিয়ে ঠোঁট চেটে আমতা আমতা করলো। আরিশাদের বাড়ি থেকে কোনো খবর এসেছে ভাই? বিয়ে হবে না এমন কিছু? রুদ্র উত্তর দিল না, বরং তিক্ত চোখে চেয়ে বলল, তুই কি ড্রিঙ্ক করেছিস অব্র? অব্র চোখ গোল গোল করে জিভ কাটলো, দুবারে দুই আমতা থাপ্পড় দিয়ে বলল, আস্তা গরিফুল্লাহ ভাই, আমি সব খাই না। তাহলে উল্টোপাল্টা বকছিস কেন? রুদ্র স্বর মোটা হলো। অব্র বুঝলো রুদ্র তেতে যাচ্ছে। দুদিকে মাথা নেড়ে বলল, কিছু না। সাদের দাঁত কেলিয়ে বলল, এপ্রিল ফুল ভাই, এপ্রিল ফুল। রুদ্র ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, অব্র আই থিঙ্ক বিয়ের এক্সাইটমেন্টে তোর মাথা ঠিক নেই। এখন মে মাস চলছে, এপ্রিল নয়। আর লাস্টের ফুলটা তুই নিজেই। এরপর বিড়বিড় করে বলো, ইডিয়েট। রুদ্র চলে গেল। কে কি বলল অব্র ঠিক মনোযোগ দিয়ে শুনেনি, কারণ তার ধ্যান ধারণা সব ডুবে যাচ্ছে অন্য কোথাও। আয়েশা যে বলছিল বিয়ে ভাঙবে, ভোরের খবর পাঠাবে বলেছিল, নাকি সেই হাবিজাবি ভেবেছে? আয়েশা তো স্পষ্ট কিছু বলেনি, শুধু ঘুরিয়ে পিছিয়ে জবাব দিয়েছে। তাহলে কি সেই আকাশ কুসুম ভাবছে বিয়ে হবে, আয়েশা বউ হচ্ছে তার? খুশিতে নেচে ফেলল অব্র। বিয়ে হওয়ার আনন্দে হাত পা মেলে চিত হয়ে শুয়ে পড়ল মেঝেতে। আহ শান্তি। এসব কি? রুদ্রর আত্মনাদ শব্দে শুনে অব্র তড়িৎ গতিতে তাকায়। ইস, দরজা খোলা। নাসাগোদার আগে দরজা লাগালো না। রুদ্রকে দেখে হুড়মুড় করে উঠল। রুদ্র ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তুই কি শরীর খারাপ অব্র?
রুদ্রের স্বর চিহ্নিত। অব্র দুদিকে ঘন ঘন মাথা নেড়ে না বোঝালো। রুদ্র কিছু একটা ভেবে এসে অব্র কপালে গালে গলায় হাত রাখলো। জ্বর তো আসেনি, তাহলে এমন উদ্ভট আচরণ করছিস কেন? অব্র মাথা চুলকালো, হাসার চেষ্টা চালিয়ে বলল, কিছু না ভাই, তোকে আমি ফ্রেশ হতে বলেছিলাম। হ্যাঁ। হোসনি কেন? মনে ছিল না। রুদ্র মুখ কুঁচকালো। মনে ছিল না? রুদ্র ফ্রেশ হতে কারো মনে থাকে না। হাউ ইটস পসিবল? অব্র মহাজালায় পড়েছে। রুদ্র জেরায় পারে মারে ভয়ানক কিছু। কি করে বোঝাবে গত রাতে তার উপর দিয়ে কী ঝড়ঝাপটা গেল? কেঁদে কেটে মেয়েদের মতো হেসকে তুলে ফেলেছিল কাল। একটা সময় তো সুসাইড করবে ভাবলো, ভাগ্যিস করেনি, নাহলে তো আনন্দ পেত না, বিষ হতো। সাথে রুদ্র চেহারার সাথে তার জন্য দেখা এই দুশ্চিন্তাও। অব্রর অসুস্থ হওয়ার ধার যত কম, রুদ্র তত বেশি। অথচ অব্র একটা কাশি দিলেও রুদ্র ধমকে বলবে, নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিলি, ঠান্ডা লাগিয়েছিস তাই না? আর স্বয়ং যে একটা শ্বাসকষ্টের রোগী ডায়াবেটিস নিয়ে ঘুরছে, এসবের খেয়াল নেই। অব্রকে হাঁ করে চেয়ে থাকতে দেখে রুদ্র মুখের সামনে তুড়ি বাজালো। অব্র যেন সম্বিত ফিরে পায়। হ্যাঁ ভাই, কিছু বলছো? তোর এক্সটা কি হয়েছে অব্র? কিছু না ভাই। কিছু না মানে অনেক কিছু। এ তো অন্যমনস্ক কেন তুই? অব্র চুপ মেরে গেল। রুদ্র বুঝলো হয়তো আয়েশার সাথে কিছু হয়েছে, কিন্তু বড় ভাই হয়ে এসব নিয়ে প্রশ্ন করা সমীচীন মনে করো না। প্রসঙ্গ পাল্টাতে বলল, যেটা বলতে আসা, বিয়ের দিনভরের টাকা আমি লকার থেকে তুলে এনেছি, একবার আমার রুমে আসিস, সাথে নিয়ে যেতে হবে। আচ্ছা ভাই। ডোন্ট বি লেট অব্র, লাঞ্চ টেবিলে যেন তোকে সবার আগে দেখতে পাই। রুদ্রের স্বরের আদেশ। অব্র মৃদু এসে মাথা জাগালো। রুদ্র বেরিয়ে গেল, মনে মনে বলল, আমি সত্যি ভাগ্যবান ভাই, কারণ আমার জীবনে তুমি আছো। আয়েশা পার্লারে গিয়েছে, সাথে গিয়েছে সন্ধ্যা আর রূপসা। শেষ দিকে সাজতে সাজতে মুখ ব্যথা বানিয়েছিল দুটোই, কিন্তু সে যাবে না। না মানে না, সাজবে না যেহেতু, অহেতুক গিয়ে করবেটাকে? পার্লারের সাজ তার চোখের বালি। একবার সেজেছিল ছোট বাবুর বিয়ের সময়, তখন ক্লাস 9-এ পড়তো। এ তো সাজিয়েছিল মেয়েটি, মাথা ভর্তি ক্লিপ খুলতে খুলতে সেজুতির হাত ব্যথা হয়ে যায়। আর সব থেকে বড় বিপদ তো চুলের জটটা, ওটা ছাড়াতে গিয়ে অর্ধেক চুল ছিঁড়ে গিয়েছিল। সে যদি ধারণা সে ন্যাড়াই হয়ে গিয়েছিল সেবার। ফ্লোরে পড়ে থাকা ছেঁড়া চুলগুলো দেখে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলছিল। আর সেদিনই দৃঢ় সংকল্প দিল, বেঁচে থাকতে পার্লারের সাজুগুজু কদাপি নহে। আরিশা বারবার সাজগোজ পছন্দ, অথচ আজ প্রথমবার আরিশাও ভারী মেকআপ দিয়ে গাইগুই করেছিল। বলছিল বাসাতেই সাজাক তাকে। অল্প স্বল্প সবাই নারাজ এই কথায়, অথচ মেয়েটার মন খারাপ কেউ বোঝেনি। সারা রাত কেঁদে কুটে চেহারার হালটাও যে খারাপ হয়েছে, ব্যস্ততা কারোর চোখেও পড়েনি। শুধু সে যদি একবার জিজ্ঞেস করলো, চোখে এত ফুলেছে কেন, ঘুম হয়নি রাতে? আরিশাও সুযোগ বুঝে মিথ্যে বলল, না ঘুম হয়নি। তারপর সব আবার ঠান্ডা। সে যদি লেহেঙ্গা পরেছে, লাল আর সোনালি রঙের সুন্দর কাজ করা পুরো লেহেঙ্গা জুড়ে, পায়ে হিল, কানে ছোট ছোট দুল, পাথরের দুল, গলায় একটা জড়োয়া চকার, হাত ভরা চুড়ি পড়েছে, কপালে ছোট্ট একটা লাল টিপ। সে যদি ঘুরে ফিরে আয়নায় নিজেকে দেখলো, ভালোই লাগছে। তখন বাইরে থেকে বোনেরা ব্যস্ত করতে ভেসে এলো, কই রে, হলো সবাই, বের হবে তো? সে যদি তড়িঘড়ি করে অন্যায় পিন আটকালো, বের হতে যাবে, হঠাৎ মাঝস্ফুটে রুদ্র চেহারা ভেসে ওঠে। পা দুটো থেমে যায়। উনি এবার কী যেন পড়তে নিষেধ করেছিলেন। ওয়েট, কাল আমাকে ফাঁকে দিয়ে চলে যাওয়া, তাই না? সে যদি আবার এসে আয়নার সামনে দাঁড়ালো, চোখে কাজল টানলো আর ঠোঁট দুটো রাঙালো লাল লিপস্টিক। মিটমিটে হেসে বলো, জানি না এসব বলে আপনার কি অসুবিধে, তবে এটুকু জানি আপনাকে জ্বালাতে আমার আনন্দ লাগে। আর সুযোগ পেলেই এই আনন্দকে মিস করা যায় বলুন তো? সে যদি নিজের প্রতিবিম্বের দিক চেয়ে ভুরু কুচকালো, যেন সে জিজ্ঞেস করলো রুদ্রকে। পর মুহূর্তে গতকালকে রুদ্রের চাহনি মনে করে বরাবরের মতো শিউরে উঠল। উফ, ওই তাকানো ধরনটা তার প্রাণ দেবে একবার। চোখ জোড়া দুটিতে যেন ছুরি বসানো, তাকালে এফের উফর করে দেয়। রুদ্র কেমন হাঁ করে চেয়েছিল কাল। ইস, সে যদি লজ্জায় দুহাত মুখ ঢেকে ফেলল,
নিজেকেই শুধালো, এ তো লজ্জাবতী কবে হলি তুই? অব্র সাদা শেরওয়ানি পরেছে, তাতে আবার চিকিমিকি হালকা হালকা কাজ, মাথায় পাগড়ি, পায়ে নাংরা জুতো। রাতের আলোয় জ্বলজ্বল করছে ওসব। নাকে রুমাল চেপে সে গাড়ি থেকে নামলো। কনেপক্ষের অর্ধেক লোক যেন গেটেই দাঁড়িয়ে। অব্রকে গিয়ে কনভেকশন হলের ভেতরে ঢুকিয়ে অমনি বাধা শালীপক্ষ গেঁদে ধরেছে। তাদের সামনে টেবিল, তাদের কয়েক রকম জুস মিষ্টি ফল রাখা। প্রথমে অব্রকে এসব খেতে হবে, দ্বিতীয়ত দাবি না মিটিয়ে ঢুকতে দেবে না। আর এইসবের দলনেত্রীর সঙ্গে সে যদি কোমর বেঁধে নেমেছে, সে বর আর বরের ভাইয়ের আজ নাকানি চুবানি খাওয়াবেই। কিন্তু মনে মনে তার বন্দুকের নিশানা অন্য কেউ। রুদ্র সভা শেষে এসে অব্র পাশে দাঁড়ালো। চোখাচোখি হলো দুজনের। রুদ্রকে দেখে প্রথমবারের মতো হার্ট মিস হয় সেজুতির। পার্পল কালারের শার্ট পরেছে, হাতা দুটো ফোল্ড করা, বুকের কাছে দুটো বোতাম উন্মুক্ত। চুলে জেল দেয়নি বলে শক্ত হয়নি, বরং নড়ছে চড়ছে, কয়েকটা কপালেও এসে পড়েছে। রুদ্র পকেটে হাত গুঁজে সেজুদিকেই দেখছে। সেজুদির চোখে মুখে স্পষ্ট রুদ্রর চোখে সূক্ষ্ম হাসি ফুটল। খেয়াল করলো সেজুদির চোখ আর ঠোঁট। বাহ, তাকে খেপানোর কি দারুণ চেষ্টা মেয়ের। কোনো ব্যাপার না। এর আগের একবারও সতর্ক বার্তা দিয়েছে সে। বিয়েটা যখন শুনেছিল তখন না হয় সত্যি সত্যি লিপস্টিক পরা ঠোঁট তার বিপদের কারণ হবে আজ। তখন কিন্তু রুদ্রর দোষ থাকবে না। ঘুঘুতে ফাঁদ দেখিয়ে বলেছে এসো না, এখানে বিপদ, অথচ ঘুঘু পাখি শুনছে না, মানছেও না, উড়ে উড়ে আসছে তত। এইবার তো বধ করার সময় হাজির। রুদ্রকে দেখে সন্ধ্যার একই অবস্থা। বর্বগ থেকে টাকা নেওয়ার বদলে তাদের উপর কিরাস খাওয়ার ঝামেলা না। সে যদি নিজেকে সামলাচ্ছে আরও আগে, কারণ সামনে বাপ চাচারা আছেন। কিন্তু সন্ধ্যা যে হুঁশ জ্ঞান থাকতোই না। সে মুখ হাঁ করে চেয়ে আসে। সে যদি খেয়াল করতে সন্ধ্যার পেটে গুঁতো দিত, সন্ধ্যা যেন ইহজগতে ফিরে আসে। এরপর শুরু হলো তাদের কার্যকলাপ। সাথে শুরু হলো তুমুল বাগ্বিকতা। সেজুদিদের দাবি 30,000 টাকা। অ্যামাউন্ট শুনে আমির খেসে উঠলেন। মিনমিন করে বলেন, থাক না ওসব, ওনারা জার্নি করে এসেছেন। সবগুলো মেয়ে সস্বরে চেঁচিয়ে বলল না। ব্যাস, দমে গেল না আমির। এটা তো শালিকাদের অধিকার, সে কিছুই বলতেও পারবে না। সে যদি মেকি কড়া কণ্ঠে বলো, বাবা তুমি ভেতরে যাও, সাথে বড়পক্ষের মুরব্বীদেরও দিয়ে যাও, কিন্তু অমর ভাইয়া আর বেআই মশারা এখানেই থাকবেন। ওনারা টাকা না দিলে তবেই ছাড়া পাবেন। বাকি মেয়েরাও সুর মেলালো। আমির আর উপায় না পেয়ে দেখে তাই করলেন। এদিকে রুদ্র শুধু সেজদের কাণ্ড দেখছে। বিয়ে যেতে আদৌ গেট ধরা হয় সে প্রথম জানলো। কি অদ্ভুত, মাত্র কটা মিষ্টি, ফল আর জুসের দাম নাকি 30,000 টাকা। এ তো ডাকাতি। রুদ্রর মনে মনে কথা বলাতে তুলল বরযাত্রীর সকলে। কিছুতে এই দাবি তারা মানবে না। সবাই একসাথে স্লোগানও দিল, মানছি না, মানব না। মেয়েরাই বা কম কিসে, তারাও স্লোগান দিল, আমাদের দাবি মানতেই হবে, মানতে হবে। দুই পক্ষের কষাকষিতে অব্র ক্লান্ত, তার পা ব্যথা করছে, মন আঁকুবুকু করছে আরিশাকে দেখার জন্য। একটু বসার জন্য পঞ্চায়েত অংশটাও হাউমাউ করে কাঁদছে। শেরওয়ানির পকেটে তো আর টাকা আর যায় না, আনা গেলে চুপচাপ দিয়ে ভেঙে যেত। সমস্যা কি, তার শালিকারা তো পাচ্ছে, এটা তো ওদের অধিকার, তাই না? কিন্তু তার বদমাস ভাইগুলোর নাছোড়বান্দা না, কিছুতে তারা এতগুলো টাকা দেবে না। সেজুতিদের জুসকে তারা হাত ধোয়া পানির সাথে তুলনা করলো। সাথে বলো ফলে ফরমালিন আছে, মিষ্টিও ভালো না, ময়দা দিয়ে বানানো। না খেয়ে সব মন্তব্য সেজুতিরা যেন ফুঁসে উঠলো আরও। টাকা বাড়িয়ে 40,000 করা হলো। গেট না হলে খুলছে না। রুদ্র সব মনোযোগ দিয়ে দেখছে। আগে হলো বিরক্ত হতো, খেপে যেত, অথচ আজ কেমন ভালো লাগছে। বুকের সাথে দুহাত বেঁধে দেখছে সেজুতির তর্ক করার ভঙ্গিমা। এটাই জন্য বিপদ হচ্ছে সেজুতির জন্য। রুদ্র এভাবে চেয়ে থাকতে তার সর্বনাশ হয়। ঠিক করে ঝগড়া করতেও পারে না। জবাব দিতে গেলে পয়েন্ট ভুলে যাচ্ছে। মনে হয় এসবেই। অব্র অধৈর্য হয়ে পড়ল। এই ঝগড়া থামবেই না আজ, সারা রাত চলবে। তারপর এখানেই ঘুমাবে সবাই। ভোর হলে বিয়ে করবে না হয়। আজ তো গ্যারান্টি নেই। ঘুম ভাঙলেই তো আবার গেটে টাকা চাইবে। টাকা ছাড়া প্রবেশ নিষেধ। সে উসউস করতে করতে আশেপাশে তাকালো। হঠাৎ পাশে রুদ্রকে দেখতে চমকে উঠল। ভাই এতক্ষণ এখানেও ছিল।
ভাই রাগ করলো না কেন? সহ্য করছে কেন? ভাইয়ের তো ধৈর্য আমার 10 ভাগের 1 ভাগ। আমি যেখানে অধৈর্য সেখানে ভাই তো শান্ত কী করে? রুদ্র তাকাতেই অব্র চোখ নামিয়ে নিল, যেন সে এতক্ষণ নিচের দিকে চেয়েছিল। রুদ্র এবার লম্বা শ্বাস ফেলে উঁচু কণ্ঠে বলো, চুপ করো সবাই। অমনি সব কোলাহল থেমে যায়। রুদ্রর কথা শুনতে সবাই উৎসুক চোখে তাকায়। রুদ্র পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করলো। আনিস বের হওয়ার সময় দিয়েছিল এটা, বলছিল কাজে লাগবে। রুদ্র তখন না বুঝলেও এখন বুঝছে। মামা তো গুরুজন, তার এসব ধারণা আগেই ছিল, তাই আগেভাগে প্রস্তুত দিয়েছিল। রুদ্র না গুনে সেটা এগিয়ে দিল সেতুর দিকে। গম্ভীর কণ্ঠে বলো, এখানে মেবি 30,000-এর বেশি আছে। আই হোপ আপনাদের দাবি মিট পেয়েতে গুনে নিন। সে যদি কাপা হাতে টাকা ধরতে যাবে, অমনি ছো মেরে দিয়ে দিল সন্ধ্যা। রুদ্র সে যদি দুজনেই হতভম্ব ওর ব্যবহারে। সে যদি বুঝলেও রুদ্র মাথা মুটো বোঝেনি, বোঝার চেষ্টাও করে না। মেয়েদের প্রতি তার আগ্রহই নেই, শুধু ওই একজন ছাড়া। বরযাত্রীর সবাই ভেতরে ভেতরে হা হুতাশ শুরু করলো, মুখে টু শব্দ বের হলো না। রুদ্র দিয়েছে যখন, এখানে তাদের কিছু করার নেই। সে যদি টাকাটা আর গলেনি। চুপচাপ কেজিটা অব্রর হাতে দিল। অব্র যেন চোখ ছলছল করে উঠল অব্রর। আর একটু দেরি হলে নির্ঘাত সে হাত পা ছড়িয়ে কান্না শুরু করত। ভাগ্যিস রুদ্র বাঁচালো। গোটা বিয়েতে আরও সে মুখ থেকে একটা বাক্য শোনেনি অব্র। মনে হয়েছিল পাশে যেন পুতুল বসেছে, একটা সুন্দর একটা মিষ্টি বোতল। যে দেখবে শুনবে অথচ কথা বলবে না। প্রথমে ভেবেছে বিয়ে হচ্ছে, বাড়ি ছেড়ে যাবে, তাই মন খারাপ। কিন্তু পরে যখন দেখলো বাকি সবাই সাথে হেসে কথা বলছে, অথচ সে কিছু জিজ্ঞেস করলেই চুপ, তখন আমরা সিরিয়াস হলো। বুঝতে পারলো আরিশা শুধু তার সাথে কথা বলবে না বলে পণ করেছে। অব্র মুচকি মুচকি হাসলো। সব অভিমান বাসর ঘরে গেলে মিটিয়ে নেবে ভেবে মুখ শ্বাস নিল। ফটোগ্রাফার বরকনেকে বলেন কাপড় ছবি তুলবেন, পোজ দিতে। আরিশা হেসে হেসে ছবি তুলল। অব্র ধরতে এলে ঝাড়া মেরে সরিয়ে দিচ্ছিল বারবার। অব্র তখন নিরুপায় হয়ে উইদাউট টাচ থেরাপি অ্যাপ্লাই করলো। যেমন সে তাকাবে আরিশা দিক, আরিশা তাকাবে ক্যামেরার দিক। এই তো, এভাবে কোনো রকম বিয়ে সম্পন্ন হলেই শান্তি। বিয়ের 3-4 জন ফটোগ্রাফার ছিলেন। সে যদি একজনকে ডাকলো, মিষ্টি করে বলো, আমাকে কিছু ছবি তুলে দিন না। সে ছেলেটি বলো, নিশ্চয়ই। সে যদি ছবি তুলতে যাবে, এর মধ্যে কোথা থেকে রুদ্র এসে সেজদির কাঁধে হাত রাখলো। সে যদি চমকে তাকালো, রুদ্রকে দেখে দ্বিগুণ হলে সেটুকু। রুদ্র রীতিমতো তার বাহু চেপে নিজের দিক টেনে এনে বুকের সাথে মেশালো। ছেলেটিকে বলো, তুলুন। ছেলেটার কথা বাড়ালো না। পরপর ফ্ল্যাশ জানানো ক্যামেরায় এক একটাতে সেজদির ক্যামেরার দিক ফেরে দিই। সে হাঁ করে রুদ্রর দিক চেয়ে। রুদ্রর সামনে দেখিয়ে বলো, ক্যামেরা ওদিকে। সে যদি আমার মুখে নয়। সে যদি নড়ে ওঠে। বাহু থেকে রুদ্রর হাত সরাতে চায়, কিন্তু পারল না। রুদ্র চেপে রাখলো। উল্টো ফিসফিস করে বলল, হেসে ছবি তুলুন, না হলে ছাড়বো না। সে যদি মেনে দিল। ঠোঁট দুটো টেনে চওড়া করে হাসলো। বুক ধরাস ধরাস করে লাফাচ্ছে। কান মাথা হাত পা ঝিমঝিম করছে সব। কী বিপদ! লোকটার কাছে আসলেই এমন হয়। আগেও হতো, কিন্তু ইদানিং একটু বেশি হচ্ছে। অস্বাভাবিকভাবে বুক কাঁপে। সে যদি ধ্যান ভাঙল রুদ্রর কথায়। ছেলেটিকে বলল, এই ছবিগুলো শুধু আমাকে দেবেন, আর কাউকে নয়। যান এখন। ছেলেটি চলে যেতে সে যদি রুদ্র দিকে তাকালো। রুদ্রও তাকিয়েছে। সে যদি হাঁ করে কিছু বলার আগে রুদ্র ভুরু উচালো। সে যদি মুখটা বন্ধ করে দিল তৎক্ষণাৎ। কথা বের হচ্ছে না কেন? বোবা হয়ে গেল নাকি? হাঁসফাঁস করে চলে যেতে দিলে রুদ্র টেনে ধরল হাত। কোথায় যাচ্ছেন? ভেতরে। যাবেন? একটু পর। আগে আপনার পাওনা শাস্তি দেই। কিসের শাস্তি? সে যদি অবাক কণ্ঠে বলো। রুদ্র উত্তর হিসেবে টেনে ওকে নিয়ে এলো ওয়াশরুমে। সে যদি প্রচণ্ড হক চাকালো। রুদ্রকে দেওয়ালের সাথে ঠেসে দাঁড় করালো। এক হাত দিয়ে বাথরুমে মূল দরজা আটকালো। সে যে চোয়াল ঝুলে পড়লো যেন। লোকটি এমন করছে কেন? কাপা কণ্ঠে বলল, কি হয়েছে স্যার? রুদ্র সেজদির হাত ছেড়ে ওর মাথার এক পাশে দেওয়ালে রাখলো। চোখ ছোট করে বলল, কি হয়েছে? কি হয়েছে সেটা তো আপনি আমায় বলবেন।
আপনাকে আমি অনেকবার নিষেধ করেছি চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক পরতে, অথচ আপনি শুনে দিই না। কাল তো একবার মুখের উপর বলে বসলেন 100 বার পরবেন। কি করবো আমি, তাই না? সে যদি ঢোক গিলল ভয়ে। আজ মনে হয় চরম ফাঁসা ফাঁসলো। রুদ্রকে হালকাভাবে নেওয়া মারাত্মক ভুল হয়েছে। কি করবে এখন লোকটা? বেশি যে পানিতে তাকে ভেজাবে, বাথরুমে আটকে রাখবে, নাকি সব শ্বাস ওই দিনের মতো মুছে দেবে? বদদুয়ার সময় এর বেশি শাস্তি তো চোখে পড়ছে না। রুদ্র নিশ্চয়ই তাকে মারবে না। শাস্তি যেন শেষটুকুই হয়। প্রথম দুটো খুব বাজে শাস্তি হবে। সে যদি মনে মনে প্রার্থনা করলো রুদ্র যেন শেষের শাস্তিটাই দেয়। রুদ্র অন্য হাতে সেজুতির ঠোঁট ছোঁয়ালো। কেঁপে উঠল সেজুতি। ঠোঁট দুটো তিতির করে কাঁপছে। রুদ্র নিচের ঠোঁটে আঙুল দিয়ে সিলেক্ট করতে করতে গভীর চোখে তাকালো। আর ইউ রেডি? রুদ্র গাঢ় স্বর, নেশালো আওয়াজ। সে যদি জিভ ঠেলে আর আসছে না। সে চেয়ে আছে, চোখের পাতা থেকে শুরু করে গোটা শরীর কাঁপছে। লোকটা এত কাছে, গরম শ্বাসটুকু তার মুখে পড়ছে। হৃদস্পন্দন যেন থেমে গেছে। এটাও যে এরকম শাস্তি! এর থেকে তো ওনার কথা শোনাই ভালো ছিল। কোনো মতে বলল, আমি কিন্তু কথাটুকু না শেষ হয় না। রুদ্র আঁকড়ে ধরে তার দুই ঠোঁট। সে যদি স্তম্ভ বিমূল শক্ত হয়ে গেল স্তম্ভের মতো। রুদ্র গভীর চুম্বনে লিপ্ত হলো। একের পর এক গাঢ় চুমুতে ভরিয়ে দিয়েছিল সেজদির অধর। প্রত্যেকটা চুমুতে যেন ভালোবাসা। সেজদির ঠোঁটে লাগানো লিপস্টিক। রুদ্র শুকতে থাকা শক্তির কাছে টিকে থাকা জোর পেল না। রুদ্রকে জেঁকে বসলো পাগলামি। সেজদির ওষ্ঠ সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র চেষ্টা তার। চুম্বনের তীব্রতা বাড়তে বাড়তে সীমা সারাচ্ছে। অথচ রুদ্র ভ্রুক্ষেপহীন। মস্তিষ্কে শুধু সেজুতি আর ওর আকর্ষিত ঠোঁট যুগলের বিচরণ। এদের এখন ভালোবাসার সময়। রুদ্র দিন দুনিয়া ভুলে বসেছে আজ। কোনো কিছু মনে নেই, প্রয়োজনও নেই মনে রাখার। চুলোয় যাক পৃথিবী, চুলোয় যাক পৃথিবীর সব মানুষ। সাউন্ড সিস্টেমের মৃদুমন্দ আওয়াজে বাজছে গানটি। একদিকে চলছে খাওয়া দাওয়ার পাট, অন্যদিকে কাজীকে সাথে দিয়ে এগিয়ে গেলেন এনামুল হক ও আনিসুর কবির। তারা দুজন দুবারই মুরব্বী। অমরা এসে মাঝখানে বসলেন দুজন। কাজে নাকের ডকার চশমাটা একটু ঠেলে শুরু করলেন বিয়ে পড়ানো। প্রথমে আমরা কবুল বলো। সে এই সেকেন্ডও সময় ব্যয় করে নিয়েতে গর্গ করে 3 কবুল পাঠ করেছে। গুরুজনের মুখ চেপে হাসলেও বাকিরা শব্দ করে হেসে ফেলল। অমর তাতে লজ্জা পাওয়ার বালাই নেই। বিয়ে যত দ্রুত সম্ভব সারতে হবে। আরিশা চরম খেপেছে। তাতে মানানো এখন একমাত্র কাজ। বাড়ি ফিরে ওর সাথে একা কথাও বলা প্রয়োজন। এত কিছু জেনেও বিয়ে করছে কেন আরিশা? ও কি তবে ভালোবাসে? অব্র অনেকবার অনেকের কাছে রুদ্র হদির চেয়েছে। কেউ জানে না রুদ্র কোন দিকে। অব্র কলও করেছে, রুদ্র ধরেনি। আনিসও কল করেছে, কাজ হয়নি। ধরবে কি? তার ফোনই তো সাইলেন্ট। আয়েশা কবুল বলার সময় এলো, আয়েশা মেরে থাকলো। পরে হাউমাউ করে কেঁদে ফেল। দূর থেকে মনোরাও চোখ মুছলেন আঁচলে। আমিনের বুকটা কেমন করছিল। অব্র ভীষণ ভয়ে জড়সড়। আয়েশার শেষমেশ ভেঙে ভেঙে না দেয়। আয়েশা অনেকটা সময় নিয়ে কবুল বলো। সাথে নাকের জল চোখের জল একত্র হলো। সবাই যখন একযোগে বলল আলহামদুলিল্লাহ আমিন, অব্র গলাটা তাতে একটু বেশি জোরে শোনালো। সঙ্গে সঙ্গে সবাই ফিক করে হেসে ওঠে। অবরতাতে মনোযোগ নেই। স্বস্তি সে লুটিপুটি খাচ্ছে। অবশেষে আরিশা তার হলো, সত্যি হলো। রোদে যখন চোখ বুজে দুনিয়া উজাড় করে সে যদি ফিরে অদর চুম্বন ব্যস্ত, ঠিক সেই সময় এক ধাক্কা মারল সে যদি। গায়ের সবটুকু জোর লেগেছে তাতে। প্রস্তুত না থাকায় রুদ্র বেশ কয়েক পা পিছিয়ে যায়। হক চোখে তাকায়। সে যদি ক্ষুদ্র চোখে চেয়ে থাকে, দুহাত মুখ ঢেকে বসে পড়ে। হু হু করে কেঁদে ওঠে। রুদ্র হতভম্ব হয়ে পড়ল। বুঝতে পারল সেজদের কান্নার কারণ। রুদ্র অপ্রত্যাশিত কাছে যাওয়ার জন্য কি সেজদি কাঁদছে? ওর কি তাহলে রুদ্রের প্রতি অনুভূতি? রুদ্র সেজদিকে ধরতে গেলেই সেজদি ফুঁসে উঠল, খবরদার, এভাবে নাম নেই। অসভ্য চরিত্রহীন লোক, কি করলেন এটা, কি করলেন? সে যদি চিৎকার করলো। চরিত্রহীন কথাটা শুনে রুদ্র আঘাত পেল মনে। অত শান্ত কণ্ঠে বলল, সে যদি আমি। একদম চুপ, একটা কথাও বলবেন না আপনি। আমার জাস্ট ঘৃণা হচ্ছে আপনাকে এখন। রুদ্র হৃদস্পন্দন থমকে গেল কথাটায়। হাত মুঠো হয়ে এলো। রক্ত শুধু দেখালো মুখটা।
রুদ্রকে কিচ্ছু বলার সুযোগই দিল না সে যদি। দরজা খুলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রুদ্র পেছনে যাওয়ার জন্য এগোলো, সন্ধ্যা গলা শুনে থেমে যায়। সন্ধ্যা অনেকক্ষণ ধরে রুদ্রকে খুঁজছিল। একটা সময় খেয়াল করলো সেজুতিও আশেপাশে নেই। ওদের দুজনকে খুঁজতে খুঁজতে এদিকে এসেছে। সেজুতিকে হঠাৎ এভাবে বের হতে দেখে ভড়কেছে মেয়েটা। উতলা হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছিস কেন? এই সেজুতি। সেজুতি কোনো উত্তর না দিয়ে ছুটে চলে যায় মূল অনুষ্ঠানের দিকে। আমির খাওয়ার দিকটা তদ্বিকারই করছিলেন। ওই কক্ষটা আলাদা। বের হবেন এর মধ্যে সেজুতি এসে ঝাঁপিয়ে পড়লো বুকে। আমির হকচকালো। সেজুতি কাঁদছে। আমির উদ্বিগ্ন হয়ে বললেন, কি হলো, কাঁদছিস কেন? আশেপাশে সবার তখন মনোযোগ ওদিকে। সে নিজের কান্না ভুলে দ্রুত পায়ে স্টেজ থেকে নেমে এলো। পেছনে এলো অবরোহ। সবাই একই জিজ্ঞাসা করছে, কাঁদছে কেন মেয়েটা? সে যদি কান্নার প্রকোপ কথা আর বলতেই পারছে না। মুনারা সন্ধ্যাকে শুধালেন, ওর কি হয়েছে সন্ধ্যা? তোরা দুটোতে একসাথে ছিলিস? মামি, আমি জানি না। আমি তো স্টেজের কাছে ছিলাম এতক্ষণ। ওকে কোথাও না পেয়ে যখন খুঁজতে শুরু করলাম, হঠাৎ দেখলাম ওয়াশরুম থেকে এভাবে কাঁদতে কাঁদতে বের হয়েছে। মুনারা চিন্তিত কণ্ঠে বললেন, ওয়াশরুমে কি পড়ে গেছিলি সেজুতি? ব্যথা পেয়েছিস রে? সেজুতি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালো। আমির হাত বোলালেন মেয়ের মাথায়। আদুরি কণ্ঠে বলেন, কি কিছু হয়েছে মা? থাক, শান্ত হও। সে যদি বোঝা কণ্ঠে বলল, আমি বাড়ি যাব বাবা, এক্ষুনি। সবার চোখ উঠল কপালে। কি এমন হলো যে একমাত্র বোনের বিয়ের আগেই বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরতে চাইছে? বোনেরা আত্মনাদ করে বলে, সে কি, কেন? জানি না, এত প্রশ্ন করো না। এই মুহূর্তে আমাকে বাড়ি দিয়ে এসো বাবা। আমি বিপাকে পড়লেন। অতিথিদের অনেকেই খাওয়ায় ব্যস্ত। বিয়ের বাবা হয়ে মাঝ বিয়েতে কি করতে যাবেন? আরিশা ভেজা নরম কণ্ঠে বলো, বাড়ি কেন যাবি সে যদি? আমার সাথে ও বাড়ি যাবি না তুই? সে যদি আটকে ওঠে রুদ্রদের বাড়ির কথা শুনে। না, আমি কোথাও যাব না, কোথাও না, বাড়ি যাব আমি এই মুহূর্তে। সে যদি কাউকে তোয়াক্কা না করে হাঁটা ধরলো। পেছন থেকে অনেকে অনেকবার ডাকলো, পা থামেনি। তার মাথা ঠিক নেই। আমির বোনারা উপায় খুঁজে পেলেন না। নিজেরা তো যেতে পারবে না। এদিকে মেয়েটা একা একা যাবে, কাকে বলবে এখন এই সমাধান দিতে? আয়াত নিজেই। আমি ওর সাথে যাচ্ছি মামা। আমির আশ্বস্ত হলো। বোনারাও বলে, যাবি বাবা, যা তবে। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তিবোধ। এতক্ষণে আবিকা মুখ খুলেন। ঘোরাপতি জানিয়ে বলেন, একদম না আয়াত, কোথাও যাবি না। আবিকা মুনার কানের কাছে মুখ নিয়ে বলেন, মুনা, মাথা খারাপ তোর? জোয়ান একটা মেয়ের সাথে জোয়ান একটা ছেলেকে খালি বাড়িতে রাখবি? হোক আমার ছেলে, হোক ওরা চেনা জানা, তবুও সাবধানে মার আছে। মোনারা মাথা নামিয়ে দিলেন। কথা ভুল বলিনি আপা, মৃদু কণ্ঠে আয়াতকে বললেন, তোর যেতে হবে না আয়াত, তোর যেতে হবে না আয়াত, তুই এখানেই থাক। বাঘের আপিকার কথা শুনলেও মোনারা নিষেধ কারণ হয়তো বুঝেছেন। আয়াত বলো, কিন্তু সে যেতে যে একা যাচ্ছে মামি। কিছু হলে